ইকোনমি বা অর্থনীতি কম্পিটিটিভ পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা বিষয়। এখান থেকে তোমাদের ডব্লিউবিসিএস হোক, পিএসসি হোক, এসএসসি হোক, রেল হোক বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, এখান থেকে নানা ধরনের প্রশ্ন তোমাদের এসে থাকে। তো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে এর ইকোনমির বিভিন্ন টপিকগুলি সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করব, বিভিন্ন এমসিকিউ ডিসকাস করব। তো তোমাদের সাথে বিভিন্ন ভিডিওতে পরপর এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা হতে থাকবে। তো ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে যে কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিআরআর এবং এসএলআর। চলো শুরু করি। দেখো, ফার্স্ট যে বিষয়টা নিয়ে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। তো এখন ক্যাশ রিজার্ভ রেশিওটা কি, কথাতেই বোঝা যাচ্ছে ক্যাশ কী করে রাখতে হবে, রিজার্ভ করে রাখতে হবে। তবে কী অনুপাতে বা কতটুকু পার্সেন্টেজে ক্যাশটাকে হচ্ছে রিজার্ভ করে রাখতে হবে, সেটাই হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এখন প্রশ্নটা হচ্ছে যে এই রিজার্ভ করবে কে বা কী পদ্ধতিতেই করবে বা কোথায় রিজার্ভ করে রাখবে। তাহলে ক্যাশ রিজার্ভটা কি, যে কোনো ব্যাংক বলতে শিডিউল কমার্শিয়াল ব্যাংক, যে কোনো ব্যাংক হলে হবে না, সেটা শিডিউল কমার্শিয়াল ব্যাংক হতে হবে। তাহলে শিডিউল কমার্শিয়াল ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি কী করতে হয়, রিজার্ভ ব্যাংকের কাছে বা আরবিআই এর কাছে জমা রাখতে হয়। সেটাই হচ্ছে সোজা কথায় ক্যাশ রিজার্ভ রেশিও। এখন প্রশ্নটা হচ্ছে যে কত পরিমাণ অর্থ সেখানে জমা রাখবে বা তার পদ্ধতি বা কী আছে। এই ক্যাশ রিজার্ভ রেশিও যে পদ্ধতি এইখানে মেনটেন করা হয় সেটা হচ্ছে এনডিটিএল, অর্থাৎ নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। তাহলে লায়াবিলিটিস কথাটা যেখানে থাকে, লায়াবিলিটিস অর্থ হচ্ছে মানে দায়, অর্থাৎ এখানে কার দায়, একটা ব্যাংকের দায়। কোন ব্যাংক, সেটা হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাংক। তাহলে কমার্শিয়াল ব্যাংকের কী কী দায় থাকতে পারে, যে পরিমাণ অর্থরাশি আমরা ব্যাংকে জমা রাখি তার একটা দায় থাকতে পারে। তাহলে দায়গুলি আমরা একটু ব্যাপারটা দেখে নেই। দায় থাকতে পারে, একটা হচ্ছে ডিমান্ড লায়াবিলিটিস, যেটা আমরা ডিমান্ড করে থাকি। আমি একটা সেভিং অ্যাকাউন্ট খুললাম, সেখানে কিছু পরিমাণ অর্থরাশি জমা রেখেছি, তাহলে সেটা কি ব্যাংকের কাছে লায়াবিলিটি, আমাকে কি করতে হবে, আমি চাইলেই দিতে হবে। সেটা কি হতে পারে, সেটা কোনো কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, সেখানে অর্থরাশি থাকতে পারে, সেটার দায়বদ্ধতা ব্যাংকের কাছে থাকে। সেটা হচ্ছে আমরা কি যখন ডিমান্ড করি তখন ব্যাংক আমাদের কাছে দিতে বাধ্য। তাহলে ডিমান্ড লায়াবিলিটিস থাকে। আর কিছু থাকে হচ্ছে টাইম লায়াবিলিটিস। টাইম লায়াবিলিটিস কোনগুলি, যেগুলি একটা টাইম বাউন্ড থাকে। যেমন আমরা কিছু পরিমাণ গোল্ড রাখলাম 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের জন্য ব্যাংকের কাছে গচ্ছিত। তাহলে সেটা কি একটা সময় ব্যাংকে জমা রেখেছি মানে তো ব্যাংকে দিয়ে দিইনি, সেটা হচ্ছে একটা সময় আমরা কি, সেটা হচ্ছে আমরা চাইতে, যখন কাস্টমার চাইবে তখন সেটা কি ব্যাংকে দিতে হবে। তাহলে তার এটা কি একটা লায়াবিলিটিস। এবার আর কি লায়াবিলিটিস হতে পারে, টাইম লায়াবিলিটিস, যেমন হচ্ছে আমরা যখন কি করে থাকি, একটা ফিক্সড ডিপোজিট করে থাকি বা আরডি করে থাকি, রেকারিং ডিপোজিট হোক বা ফিক্সড ডিপোজিট হোক, সেই ফিক্সড ডিপোজিটের অর্থরাশি বা রেকারিং ডিপোজিটের অর্থরাশি ব্যাংকে কি করতে হয়, একটা টাইম পিরিয়ডের পর সেটা দিতে হয়। সেই ডিমান্ড লায়াবিলিটিস, সেটা হচ্ছে টাইম লায়াবিলিটিস। তাহলে ডিমান্ড লায়াবিলিটিস প্লাস টাইম লায়াবিলিটিস, আর যদি আদার কোনো লায়াবিলিটিস ব্যাংকের থেকে থাকে তাহলে সেগুলি কী করা হয় না, প্লাস করা হয়, সব একসাথে যোগ করা হয়। যোগ করে দিয়ে এবার ব্যাংকের তো কিছু কোথাও প্রাপ্য থাকতে পারে, আদার কোনো কমার্শিয়াল ব্যাংকে। এবার আদার কমার্শিয়াল ব্যাংকের কী থাকতে পারে, সেই ব্যাংকের কাছে একটা দায়বদ্ধতা থাকতে পারে, মানে প্রাপ্য থাকতে পারে। তাহলে সেটাকে প্লাস মাইনাস করে যতটুকু দাঁড়ায় সেটাকে বলা হয় নেট। নেট হচ্ছে কি আমাদের একটা ইন্টার ব্যাংক যে বিষয় থাকে, সেই নেট ইন্টার ব্যাংক যে রেশিওটা থাকে, পরিমাণটা থাকে, সেটাই কী করা হয়, মাইনাস করে দেওয়া হয়। অর্থাৎ নেট ইন্টার ব্যাংকের মধ্যে যে হচ্ছে লেনদেনটা হয়ে থাকে সেটাকে কী করা হয় না, মাইনাস করে দেওয়া হয়। মাইনাস করে দেওয়ার পর যে পরিমাণ অর্থরাশি পাওয়া যায় সেটাই হচ্ছে এনডিটিএল বা নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস অফ আ ব্যাংক, একটি ব্যাংকের। সেই এনডিটিএলের একটা পার্সেন্টেজ ক্যাশ হিসাবে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয় যে কোনো একটা কমার্শিয়াল ব্যাংকে। তাহলে সেটা কে ঠিক করে দেয়, সেটা ঠিক করে দেয় আরবিআই, যে আপনি হচ্ছে এই পার্সেন্টেজ আপনাকে হচ্ছে ক্যাশ হিসাব এনডিটিএলের হচ্ছে এই পার্সেন্টেজ ব্যাংকে আরবিআই এর কাছে গচ্ছিত রাখতে হবে। কেন, কারণ একটা ব্যাংকে হচ্ছে স্মুথলি রান করার জন্য, ব্যাংক যদি ব্যাংক্রাপসি হয়ে যায় বা কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, যাতে সেই পরিমাণ অর্থরাশি মানে আরবিআই তার ব্যবহার করতে পারে। তাহলে এই পার্সেন্টেজটা কি একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ হয়ে থাকে কার না, এনডিটিএল। যেমন বর্তমান হচ্ছে 3%, সেটা কত রয়েছে 3%। এবার এটা কি হয়, ফ্লাকচুয়েট করে, বিভিন্ন সময় হচ্ছে আরবিআই চাইলে সেটাকে বাড়িয়ে দিতে পারে, আরবিআই চাইলে সেটাকে কমিয়ে দিতে পারে। তাহলে এই যে 3%, অর্থাৎ একটা ব্যাংকের যদি 100 crore এই এনডিটিএল হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে 3%, অর্থাৎ 3 crore রুপিস
3 crore রুপিস কোথায় রাখতে হবে? ক্যাশ হিসাবে আরবিআই এর কাছে জমা রাখতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ব্যাংক তার হচ্ছে অর্থরাশি কোথায় জমা রাখছে? আরবিআই এর কাছে জমা রাখছে। এবার আরবিআই এর কাছে জমা রাখলে তাহলে সেই ব্যাংক তো একটা ইন্টারেস্ট নেবে নাকি? তাহলে কিন্তু আরবিআই এর কাছে জমা রাখলে রুলস অনুযায়ী কোনো রকম কী করা যায় না, সেটার অর্থাৎ ইন্টারেস্ট চাওয়া যায় না, বা আরবিআই সেটা ইন্টারেস্ট দিয়ে থাকে না, অর্থাৎ সিআরআর এর উপর কোনো ইন্টারেস্ট হয় না। তাহলে ইন্টারেস্ট অন সিআরআর, নো ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে কোনো রকম ইন্টারেস্ট পাওয়া যাবে না। তাহলে এখন আরবিআই এটা কোন রুলসে? সেটা আরবিআই এর রুলস হচ্ছে যেটা অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট 1934, সেখানে এই বিষয়টার কথা উল্লেখ ছিল। অর্থাৎ আরবিআই যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে এই বিষয়টা উল্লেখ করা ছিল যে একটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকে কী করতে হবে? একটা নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি জমা রাখতে হবে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি 1934-এ বিষয়টা উঠে আসে। তো যাই হোক, সেটা হচ্ছে লিগাল বেসিস। এবার এই সিআরআরের কাজ কি? সিআরআর হচ্ছে পলিসি টুল হিসেবে কাজ করে এবং কন্ট্রোল লিকুইডিটি কন্ট্রোল করে থাকে। তাহলে আমরা পরের স্লাইডে বিষয়টা একটু বুঝে নিই। তাহলে সিআরআর কী করে থাকে? সিআরআর হচ্ছে এখানে আমাদের ক্রেডিট কন্ট্রোল হিসেবে কাজ করে। কীরকম? যদি বাজারে কোনো জিনিসের দাম বাড়তে থাকে তখন তাকে কি বলি আমরা? সেটাকে বলি হচ্ছে ইনফ্লেশন। অর্থাৎ ইনফ্লেশন কখন হবে? যখন সাধারণ লোকের কাছে বেশি পরিমাণ অর্থরাশি থাকবে। অর্থাৎ একটা জিনিসের যে পরিমাণ আমাদের প্রচুর পরিমাণ অর্থরাশি যদি সবার কাছে থাকে, তাহলে একটা জিনিসের কি হয়ে যাবে? ডিমান্ড স্বাভাবিকভাবেই কী হবে? বেড়ে যাবে, কারণ অর্থ সবার কাছেই আছে। তাহলে কি লোকে বেশি পরিমাণে কেনাকাটি করবে, বা তখন কি হবে? একটা জিনিসের দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। তো সেই পরিস্থিতিটাকে আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলে থাকি। তাহলে মুদ্রাস্ফীতির সময়, এবার যদি এই মুদ্রাস্ফীতি চলাকালীন সময়ে একটা ব্যাংক যদি আরও বেশি পরিমাণে লোন দেয়, সে পাবলিককে লোন দিক বা যে কোনো সেক্ষেত্রে কোনো লোন দিয়ে থাকে, তাহলে লোন দিলে কী হবে? সেই টাকার পরিমাণটা আরও বাজারে বেশি পরিমাণে সার্কুলেট হয়ে যাবে। তাহলে ইনফ্লেশনটা কী হবে? না বৃদ্ধি পাবে। তাহলে আরবিআই কী করে থাকে? তখন সেই সিআরআরের রেশিওটাকে বাড়িয়ে দেয়। তাহলে সিআরআরের পার্সেন্টেজ বা রেশিওটাকে বাড়িয়ে দিলে তখন কি হচ্ছে? তখন একটা যে কোনো ব্যাংকে, এই কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলি আছে সেই ব্যাংকে হচ্ছে বেশি পরিমাণ অর্থরাশি আরবিআই এর কাছে জমা রাখতে হয়। তাহলে আরবিআই এর কাছে জমা রাখতে হলে বেশি পরিমাণ, দেখা গেলো 3%-এর জায়গায় সেই জায়গায় 4% করে দেওয়া হলো। তাহলে 4% করে দিলে কী হবে? সেই ক্যাশের পরিমাণটা একটা কমার্শিয়াল ব্যাংকের কমে যাবে। যখন ক্যাশের পরিমাণ কমে যাবে তখন কি করবে? সেই ব্যাংক বাধ্য হয়ে, তার অর্থই নেই, তাহলে কি কম পরিমাণ লোন দেবে। তাহলে লোন কি হবে? কম পরিমাণ দেবে। তখন বাজারে কি হবে? লিকুইড মানির পরিমাণটা কি হবে? না আগের তুলনায় কিছুটা কম হবে। তাহলে এইভাবে কি হয়? না মুদ্রাস্ফীতি কন্ট্রোলের জন্য এই সিআরআর টুল ব্যবহার করা হয়। অর্থাৎ যদি সিআরআর বাড়িয়ে দেওয়া হবে কখন? যখন হচ্ছে বাজারে কি করতে হবে? অর্থের যোগান হ্রাস করতে হবে। তাহলে অর্থের যোগান যদি হ্রাস করতে চায় তখন এই সিআরআরটাকে বাড়িয়ে দেবে। তাহলে বিপরীত পরিস্থিতিতে কী হবে? যখন অর্থের যোগান বৃদ্ধি করতে হবে, ইনক্রিজ করতে হবে, তখন কি করতে হবে? এই সিআরআরটাকে কমিয়ে দিতে হবে। অর্থাৎ দেখা গেলো যে 3% থেকে 2% করে দেওয়া হলো, তখন স্বাভাবিকভাবে কী হবে? ব্যাংক বেশি পরিমাণে লোন দিতে পারবে। কিন্তু এবার ব্যাংকে যখনই এই স্বাভাবিক এই ঘটনাটা ঘটে থাকে, তখন দেখা গেলো যে একটা সিআরআর বৃদ্ধি করে দেওয়া হলো। তখন সিআরআর বৃদ্ধি করলেই ব্যাংকের কী হবে? টাকার পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে টাকার পরিমাণ কমে গেলে ব্যাংকে কি করতে হচ্ছে? না রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হচ্ছে, তাই টাকার পরিমাণ কমে গেছে। তাহলে টাকার পরিমাণ কমে যাওয়ার কারণে ব্যাংক হচ্ছে বেশি পরিমাণে লোন দিতে পারছে না। এবার কিছু সময় দেখা যায় যে ব্যাংক হচ্ছে তার অনুপাতে কি হয়? তারও তো টাকার প্রয়োজন। এবার টাকার প্রয়োজনের খাতিরে বা যখন লোন দিচ্ছে তখন কি হয়? তোমাদের এই যাদের যে লোনের যে পার্সেন্টেজ, লোন দেওয়া তো একদম বন্ধ করে দেয় সে ব্যাপারটা নয়। এবার লোন চলতেই থাকে, কিন্তু লোনের টাকার পরিমাণ অর্থাৎ লোন দেওয়ার যে পরিমাণটা সেটা কমে যায়। অথবা অনেক সময় যতটুক লোন দিয়ে থাকে সেই লোনের পার্সেন্টেজটাকে অনেক সময় ইনক্রিজ করে দেওয়া হয় এই সিআরআর যখন বৃদ্ধি পায়। তাহলে এই সিআরআরের কাজটা বোঝা গেল। তাহলে সিআরআর হচ্ছে কী করে থাকে? ইনফ্লেশন কন্ট্রোল করে থাকে, মানিটারি সাপ্লাইয়ের ক্ষেত্রে হেল্প করে এবং ব্যাংকের ক্রেডিট রক্ষার ক্ষেত্রে এই সিআরআরের ভূমিকা রয়েছে। এই সিআরআরের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে এসএলআর। সিআরআর পড়তে গেলে আমাদের এসএলআর বিষয়টা একটু জানা দরকার। দেখো এসএলআর বা স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, যেটা বর্তমান কত পার্সেন্ট রয়েছে? না 18% হচ্ছে এসএলআরের কথা উল্লেখ রয়েছে। তাহলে আরবিআইয়ের কাছে একটা ক্যাশ, একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ সিআরআর হিসেবে রাখতে হচ্ছে যে কোনো কমার্শিয়াল ব্যাংকে। এবার এসএলআরটা কি? এসএলআরের ক্ষেত্রে ক্যাশ, গোল্ড, যেমন এখানে লিখে দিয়েছি আমি, ক্যাশ, গোল্ড অথবা গভর্নমেন্ট সিকিউরিটি। গভর্নমেন্ট সিকিউরিটি, যে সিকিউরিটি হচ্ছে কমার্শিয়াল ব্যাংক হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে কিনেছে, সেটা সেই ধরনের বিষয় তার নিজেদের কাছে, তার ব্যাংক হচ্ছে তার নিজেদের কাছে জমা রাখবে, সেখানে আরবিআইয়ের কাছে জমা রেখে নয়।
অর্থাৎ সেটা ঠিক করে দেয় কে? আরবিআই। এবার আরবিআই ঠিক করে দিল যে আপনি তো 3% হচ্ছে ক্যাশ রেখেছেন, এবার আপনাদেরকে কী করতে হবে, 18% ক্যাশ, গোল্ড এবং গভর্নমেন্ট সিকিউরিটি অর্থাৎ মোট এনডিটিএল এর এই 18% আপনাদেরকে কী রাখতে হবে, আপনাদের কাছে জমা রাখতে হবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি এসএলআর বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। তাহলে এটা কি? এটা এনডিটিএল এর মাধ্যমে হয়, আমরা বুঝলাম। তাহলে ব্যাংক কিপস উইথ হচ্ছে দেমসেলস, নট উইথ আরবিআই। এটা কি কোথায় রাখবে না? না আরবিআই এর কাছে রাখবে না, কোথায় রাখবে না হচ্ছে তাদের ব্যাংক হচ্ছে নিজেদের কাছে। তাহলে কোথায় বলা আছে? এটা সেকশন 24 এই 1949 যে ব্যাংক রেগুলেশন অ্যাক্ট, সেখানে এই সিআরআর এর কথা উল্লেখ করা আছে, এসএলআর এর কথা। এবার এই এসএলআর এর বিষয়টা কি? ওই এসএলআরটাও হচ্ছে আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য এই এসএলআরটার কি হয় না ব্যবহার করা হয়ে থাকে। এই মানিটারি টুল এসএলআর এবং সিআরআর দুটোই যখন ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে, তাহলে ইনক্রিজ হলে কী হবে, 18% জায়গায় দেখা গেলো 20% হয়ে গেল। তাহলে বেশি পরিমাণে কি অর্থ রাখতে হচ্ছে, নিজেদের কাছে জমা রাখতে হবে, সেটা তো আরবিআই তদারকি করে থাকেন। তাহলে এবার সেটা মেনটেন করতেই হচ্ছে। তাহলে সেই পরিমাণ যখন বেশি পরিমাণে ক্যাশ, বেশি পরিমাণে গোল্ড, বেশি পরিমাণে যে গভর্নমেন্ট সিকিউরিটি কিনে তার কাছে স্টোর করে রাখতে হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাংকে, তাহলে স্বাভাবিকভাবেই কী হবে, তার হচ্ছে অর্থের যোগান হ্রাস পাবে এবং সে কম পরিমাণ হচ্ছে লোন দিতে পারবে। এবং কম পরিমাণ লোন দিলে কি হবে না, বাজারে হচ্ছে লিকুইড মানির হচ্ছে সার্কুলেশনটা কম হবে। আর লিকুইড মানির সার্কুলেশন কম হলে স্বাভাবিকভাবেই কী হবে, একটা ইনফ্লেশন বা লিকুইড মানি কমে গেলে সেটা কি আমাদের অবমূল্যায়নের দিকে যাবে, অর্থাৎ ইনফ্লেশনটা কিছুটা হ্রাস পাবে। তাহলে এই বিষয়টাই এখানে বলা আছে। তাহলে এসএলআর এর পারপাসটা কি হচ্ছে, প্রোটেক্ট হচ্ছে ডিপোজিটর্স, প্লাস হচ্ছে কন্ট্রোল হচ্ছে ক্রেডিট এক্সপেনশন। মানে কি এসএলআর যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, লেন্ডিং ক্যাপাসিটি অর্থাৎ ব্যাংকের একটা ধার দেওয়ার ক্ষমতা কমবে। আবার যদি এসএলআর কমে যায় তাহলে লেন্ডিং ক্যাপাসিটি অর্থাৎ ব্যাংক হচ্ছে বেশি পরিমাণে লোন দিতে পারবে। এসএলআর এবং সিআরআর এর ফাংশন একই। এবার কি আমরা একটু ডিফারেন্সটা একটু হালকাভাবে দেখে নিই। তাহলে কোথায় সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এটা আরবিআই এর কাছে জমা রাখতে হয়, আর এটা হচ্ছে ব্যাংক নিজেদের কাছে জমা রাখে। আর এই ক্ষেত্রে ক্যাশ, সিআরআর এর ক্ষেত্রে কি শুধুমাত্র ক্যাশ অর্থাৎ ক্যাশ জমা রাখবে, আর এখানে কি ক্যাশ, গোল্ড, গভর্নমেন্ট সিকিউরিটি আমরা দেখলাম। আর এটা কি কন্ট্রোল ক্রেডিট কন্ট্রোল হচ্ছে লিকুইডিটি, প্লাস হচ্ছে মানি সাপ্লাই কন্ট্রোল করে থাকে। এই বিষয়টা হচ্ছে সিআরআর এবং এসএলআর এর উদ্দেশ্য। আর কি এনসিওর ব্যাংক সলভেন্সি অ্যান্ড হচ্ছে লিকুইডিটি, মানে আমি বললাম যে সিআরআর এবং এসএলআর এদের ভূমিকাটা কি, যে সিআরআর এবং এসএলআর হচ্ছে অর্থাৎ ব্যাংক যদি কোনো একটা দেউলিয়া পরিস্থিতিতে পড়ে যায় অথবা খারাপ পরিস্থিতি তৈরি হয়, তখন কি এই মানিটাকে বা এই যে এসএলআর বা সিআরআর যেটা পরিমাণ অর্থরাশি হচ্ছে নিজেদের কাছে অথবা রিজার্ভ ব্যাংকের কাছে জমা আছে সেটা ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো কারণ হচ্ছে যে ব্যক্তিরা অর্থাৎ যারা হচ্ছে কাস্টমার থাকে তাদের হচ্ছে একটা কি, তাদের প্রতি হচ্ছে রিজার্ভ ব্যাংকই দায়বদ্ধ। যেমন একটা ব্যাংক দায়বদ্ধ থাকে, সেরকম হচ্ছে আজকে একটা সেন্ট্রাল ব্যাংক হিসেবে আরবিআইও কি দায়বদ্ধ না। সেই ক্ষেত্রে ভারতের অর্থনীতি ব্যবস্থা প্লাস হচ্ছে অন্যান্য বিষয়গুলি বা একটা ব্যাংকের মেনটেনেন্স করার জন্য, ঠিক আছে, তার ব্যাংকটা যদি কোনো রকমভাবে ব্যাংক্রাপসিতে পরিণত হয় বা সেটা হচ্ছে একদম ডুবন্ত অবস্থায় পরিণত হয়, তাহলে যে সাধারণ লোক যে টাকা রেখেছে তাহলে সেটার কী হবে। তাহলে সেই ক্ষেত্রে এই সিআরআর এবং এসএলআরটাকে সেজন্য কী করতে হয় না, মেনটেন করতে হয়। আর এক্ষেত্রে প্রমোট ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট হচ্ছে সিকিউরিটিস। দেখো এসএলআর এর ক্ষেত্রে কি বললাম, গভর্নমেন্ট সিকিউরিটি ক্রয় বিক্রয় করে থাকে। তাহলে এই ক্ষেত্রে গভর্নমেন্ট সিকিউরিটি কেনার জন্য এই একটা পরিমাণ টাকা তাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, গভর্নমেন্ট সিকিউরিটি কেনার জন্য তাদেরকে ইনডিরেক্টলি হচ্ছে আরবিআই কী করছে না, তাদেরকে পরিচালিত করছে যে আপনারা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি কিনে রাখুন। তাহলে এই ক্ষেত্রে নো ইন্টারেস্ট আর্ন, এখানে কোনো ইন্টারেস্ট আর্ন হয় না। এসএলআর এর ক্ষেত্রেও তাই, ইন্টারেস্ট কোনো রকম পাওয়া যায় না, আরবিআই দিয়ে থাকে না। কিন্তু এই যে গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলি থাকে সেগুলির ক্ষেত্রে কিছু পরিমাণ ইন্টারেস্ট কিন্তু ব্যাংক পেয়ে থাকে। কোন ক্ষেত্রে, এই গভর্নমেন্ট সিকিউরিটি কেনার ক্ষেত্রে। আর কি ল্যান্ডিং ক্যাপাসিটি ডিক্রিজ সিগনিফিকেন্টলি, যদি হচ্ছে এসএলআর বৃদ্ধি পায়, সিআরআর বৃদ্ধি পায়, আমরা বললাম সেই সিআরআর বৃদ্ধি পেলে হ্রাস পেলে কী হবে সেই বিষয় সম্পর্কে আমি ডিসকাস করলাম। এবার তো এই হচ্ছে সিআরআর এবং এসএলআর এর মূল বিষয়। তো যেতে যেতে তোমাদের কাছে দুটো কোশ্চেন রেখে গেলাম, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দিয়ে যাবে, কারণ সিআরআর এবং এসএলআর তোমাদের কী পরিমাণ এই ভিডিও দেখার পর হচ্ছে কতটুকু ক্লিয়ার হলো তার জন্য দুটো কোশ্চেন রেখে গেলাম। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং অ্যান ইনক্রিজ ইন দ্য সিআরআর। যদি সিআরআর বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, ইট রিডিউসেস দ্য ল্যান্ডিং ক্যাপাসিটি অফ এ কমার্শিয়াল ব্যাংক, অটোমেটিক্যালি ইনক্রিজ দ্য ইন্টারেস্ট রেটস আর চেঞ্জড বাই দ্য ব্যাংক অন লোন
অন লোনস আর হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ মানে কারেক্ট, অর্থাৎ এই যে দুটো কোশ্চেন আছে, মানে এই কোশ্চেন দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, এই দুটোর মধ্যে কোন দুটো স্টেটমেন্ট কারেক্ট বা দুটোই কারেক্ট না একটা কারেক্ট, সেই সম্পর্কে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে। দ্বিতীয় হচ্ছে ইফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনক্রিজেস দ্য ক্যাশ রিজার্ভ রেশিও, যদি ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর হচ্ছে বৃদ্ধি করে একটা রিজার্ভ ব্যাঙ্ক, তাহলে এই ক্ষেত্রে সবথেকে মোস্ট ইমিডিয়েট ইফেক্টটা কী হবে, সেক্ষেত্রে মোস্ট ইমিডিয়েট এফেক্টটা কী হবে, এইখান থেকে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করে তোমরা এই দুটো কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবো। যাই হোক, আজকের মতো এতটুকুই, তারপর নেক্সট তোমাদের অন্য কোনো কী কনসেপ্ট নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা করছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, এবং ভালো লাগলে আমাদের ভিডিওগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশাপাশি হচ্ছে যদি এই যে কনসেপ্টগুলি সেই ইকোনমি হোক বা আমাদের চ্যানেলে যে কোনো ভিডিওর হচ্ছে পিডিএফ তোমরা যদি পেতে চাও, তাহলে পিডিএফ পাওয়ার জন্য আমি কমেন্ট বক্সে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেই টেলিগ্রাম সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে এই তোমাদের ভিডিওর হচ্ছে পিডিএফ পেতে পারো। যাই হোক, অল দ্য বেস্ট, প্রত্যেকে খুব ভালো থেকো।